টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হতে চলেছে। তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তবে তারও আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দেখো, প্রথমেই যে তোমাদের সিলেবাসটা রয়েছে, প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী, তারপরে রয়েছে পৃথিবীর গতিসমূহ, তারপরে তোমাদের যে সপ্তম চ্যাপ্টার রয়েছে ভারতের সম্পদ, এবং সবশেষে তোমার মানচিত্র পাবে। সেটা কিন্তু ভারতের সম্পদের উপর থেকে তোমাদের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিংটা থাকবে। এবার দেখো তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা কীরকমভাবে থাকবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, এই দুটো চ্যাপ্টার দেখতে পাচ্ছ। তো প্রথম যে চ্যাপ্টার থেকে তোমার দুটো এমসিকিউ, দ্বিতীয় চ্যাপ্টার থেকেও তোমার দুটো এমসিকিউ থাকবে। কিন্তু এখানে যে ভারতের সম্পদ সেখান থেকে তোমাদের 3টে এমসিকিউ থাকবে। মোট তাহলে 2, 2 4 আর 3 7, মোট 7টা এমসিকিউ তোমাদের থাকবে। এইভাবে তোমরা দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে দুটো 1 নম্বরের প্রশ্ন, 3টে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে, এবং 3টে 1 নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে সপ্তম চ্যাপ্টার থেকে। অর্থাৎ মোট 3 আর 2 5 আর 3 8টা থাকবে 1 নম্বরের প্রশ্ন। এবার দেখো 2 নম্বর প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে থাকবে 1টা, দ্বিতীয় চ্যাপ্টার থেকেও থাকবে 1টা, এবং সপ্তম চ্যাপ্টার থেকেও থাকবে 1টা, মোট 6 নম্বর। এবার ঘ বিভাগ অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে 1টা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 1টা এবং সপ্তম চ্যাপ্টার থেকে 1টা, মোট 9 নম্বর। এবার তোমার যে 5 নম্বর প্রশ্ন থাকবে সেটা তোমাদের 1, 2 এবং 7 এই 3টে চ্যাপ্টার থেকে 1টা প্রশ্ন থাকবে। আর মানচিত্র তোমাদের আগেই বললাম ভারতের সম্পদ, এখান থেকে মানচিত্র আসবে। এটা ভারতের সম্পদ থেকে এখানে মানচিত্র 5 নম্বরে থাকবে। মোট এইভাবে তোমাদের 40 নম্বর মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের প্রথম প্রশ্ন কেমন থাকতে পারে। বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন দেখো 1.1, সৌরজগতের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ হলো, অপশন আছে দেখো পৃথিবী, বুধ, শনি, মঙ্গল। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বুধ। তারপর প্রশ্ন, অভিগত গোলকের অপশন আছে উত্তর দক্ষিণ চাপা, পূর্ব পশ্চিম স্ফীত, নাকি পূর্ব পশ্চিম চাপা উত্তর দক্ষিণ স্ফীত, নাকি উত্তর পূর্ব চাপা দক্ষিণ পশ্চিম স্ফীত, নাকি দক্ষিণ পশ্চিম চাপা উত্তর পূর্ব স্ফীত। উত্তর হচ্ছে উত্তর দক্ষিণ চাপা এবং পূর্ব পশ্চিম স্ফীত। বোঝা গেল? পরের প্রশ্ন 1.3, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় কোথায়? অপশন আছে দেখো নিরক্ষরেখায়, নাকি কর্কটক্রান্তি রেখায়, নাকি মকরক্রান্তি রেখায়, নাকি সুমেরু বিন্দুতে। উত্তর হচ্ছে নিরক্ষরেখায়। নেক্সট প্রশ্ন 1.4, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় 21শে জুন, নাকি 22শে জুলাই, নাকি 23শে সেপ্টেম্বর, নাকি 21শে মার্চ। উত্তর হচ্ছে 21শে জুন। নেক্সট প্রশ্ন 1.5, পরিবেশকে দূষণমুক্ত রাখতে নিচের কোন সম্পদের ব্যবহার কমানো দরকার? অপশন আছে দেখো জীবাশ্ম জ্বালানি, তারপরে থোরিয়াম, তারপরে আকরিক লোহা, তারপরে ক্রায়োলাইট। উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের ভূগোলেরই আরও অনেক কটা সেট আমি আনার পরিকল্পনা নিয়েছি। এছাড়াও তোমরা কোন সাবজেক্টের সেট আগে চাও সেটা কিন্তু কমেন্টে জানাবে, এবং তোমরা কে কোথা থেকে, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট লিখতে ভুলবে না। পরের প্রশ্ন দেখো 1.6 চলে যাবো, একটি লৌহ সংকর ধাতব খনিজের নাম হলো। অপশন আছে দেখো টাংস্টেন, খ ম্যাঙ্গানিজ, গ চুনাপাথর, ঘ ক্রায়োলাইট। উত্তর হবে ক টাংস্টেন। নেক্সট প্রশ্ন 1.7, কয়লার একটি উপজাত দ্রব্য হলো কেরোসিন, নাকি পেট্রোল, নাকি আলকাতরা, নাকি প্যারাফিন। উত্তর হচ্ছে আলকাতরা। পরের প্রশ্ন, এবার বিভাগ খতে চলে যাবো। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো 2.1, নিম্নলিখিত বাক্যগুলি যদি শুদ্ধ হয় তাহলে তার পাশে সু, এবং যদি অশুদ্ধ হয় তার পাশে অ লেখো। যে কোনো 3টি করতে বলছে। 1 গুণ 3 সমান 3। প্রথম যে প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণাকে
আমরা জিওড বলি, এটা শুদ্ধ, তার জন্য সু লেখা হয়েছে। তারপরে প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাত গতি কর্কট ও মকরক্রান্তি রেখার মধ্যে সীমাবদ্ধ, এটাও শুদ্ধ, তার জন্য শুদ্ধ লেখা হয়েছে। তারপরে সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, এটাও শুদ্ধ, সু লেখা হয়েছে। ভারতের 99% কয়লায় গন্ডোয়ানা যুগের লিগনাইট শ্রেণী, এটা অশুদ্ধ বলে লেখা হয়েছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি 1 গুণ 3 সমান 3। প্রথম যে প্রশ্ন আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিলোমিটার, 12,757 কিলোমিটার। তারপর প্রশ্ন, নিজ অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় কতক্ষণ? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তারপর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির জন্য সৃষ্ট সূর্যের আপাত উত্তরমুখী চলনকে কি বলা হয়? উত্তরায়ণ বলা হয়। তারপরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈল উত্তোলক কেন্দ্র কি? ডিগবয়, ডয়সী গ বঙ্গতুস্তা। ঠিক আছে, এটা যদি ঢেকে যায় তোমরা সুন্দর করে লিখে নাও। পরের প্রশ্ন চলে যাবো, 2.3, 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি, 1 গুণ 2 সমান 2। প্রথম যে প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, জিপিএস যন্ত্রাংশ থেকে আমরা কি জানতে পারি? এর উত্তর লিখবে, কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা জানা যায় জিপিএস এর মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, 2.3.2, পৃথিবীর পরিক্রমণ গতির উল্লেখযোগ্য ফল কি? উত্তর লিখবে, পৃথিবীর পরিক্রমণ গতির ফল হলো ঋতু পরিবর্তন এবং দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। পরের যে প্রশ্ন সেটা দেখো, তোমার কাছে অপ্রচলিত শক্তির প্রধান গুণ কি? উত্তর লিখবে, আমার কাছে অপ্রচলিত শক্তির প্রধান গুণ হলো পরিবেশ বান্ধব এবং পুনর্ভব। নেক্সট প্রশ্ন, বিদ্যালয় কি ধরনের সম্পদ? উত্তর লিখবে, বিদ্যালয় একটি সামাজিক সম্পদ। এবার চলে আসছে বিভাগ গ। বিভাগ গতে তোমরা দেখো, প্রথমে যেটা আছে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, অভিগত গোলক কি? উত্তর লিখবে, যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক বা অবলেট স্ফেরয়েড বলে। পরের প্রশ্ন 3.2, অথবা এখানে আছে দেখো, কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হওয়ার কারণ কি? উত্তর লিখবে, পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলীয় নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলক। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে একটি স্ফীত, নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার, ও মেরু অঞ্চলে একটু চাপা, মেরু অঞ্চলের ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। এর জন্য পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি ও মেরু অঞ্চলের দূরত্ব কম, ফলে মেরু অঞ্চলের অভিকর্ষ বলের প্রভাব বেশি। পক্ষান্তরে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ বলের প্রভাব কম, মেরু অঞ্চলে অভিকর্ষ বলের প্রভাব বেশি থাকায় এখানে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় একটু বেশি হয়। তারপরে যে প্রশ্ন দেখো, সূর্যের আপাত দৈনিক গতি বলতে কি বোঝায়? উত্তর লিখবে, পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে আকাশে স্থানান্তরিত হতে দেখা যায়, এটি সূর্যের আপাত দৈনিক গতি। বোঝা গেল? 3.2, আচ্ছা, এটা প্রশ্নটা রিপিট হয়েছে, ঠিক আছে, আগে আমি বলে দিলাম। পরের যে প্রশ্ন দেখো, অথবা ফেরেলের সূত্র কি? উত্তর লিখবে, ফেরেলের সূত্র অনুযায়ী কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন 3.3, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তর লিখবে, সম্পদ সংরক্ষণ হলো প্রাকৃতিক সম্পদগুলিকে যথাযথভাবে ব্যবহার করে অপচয় রোধ করা এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। নেক্সট প্রশ্ন, অথবা দেওয়া আছে, চিরাচরিত শক্তি সম্পদ কি? উত্তর লিখবে, চিরাচরিত শক্তি সম্পদ হলো প্রাকৃতিক শক্তির এমন উৎস যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস যা পুনর্নবীকরণ করা সম্ভব নয়। পরের প্রশ্ন বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 3 সমান 9। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, পৃথিবীর আকার পৃথিবীর মতোই ব্যাখ্যা করো। এর উত্তরে লিখবে, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, কারণ পৃথিবীর জ্যামিতিক আকারকে আমরা সাধারণত গোলক হিসেবে পরিগণিত করি, কিন্তু ভৌগোলিক বিশ্লেষণ করে দেখা গেছে যে পৃথিবীর আকৃতি পুরোপুরিভাবে গোলক আকৃতির নয়। পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে গোলকের অংশটা কিছুটা চাপা থাকে, ফলে অভিগত গোলকের আকার সৃষ্টি হয়। এছাড়াও যে কোনো জ্যামিতিক গোলকের ন্যায় পৃথিবীর উপরিভাগ মসৃণ হয় না। পৃথিবীর উপরিতলে কোথাও উঁচু পর্বত বা নিচু জলাভূমি থাকার জন্য এক এবড়ো খেবড়ো উপরিতলের সৃষ্টি হয়।
গোলক বা অভিগত গোলকের সাথে পুরোপুরি জ্যামিতিক সাদৃশ্য না থাকার জন্যই পৃথিবীর প্রকৃত আকার পৃথিবীর মতোই ধরা হয়, অর্থাৎ এটি একটি স্বতন্ত্র আকার। পরের প্রশ্ন 4.2, আচ্ছা একটা অথবা প্রশ্ন আছে, সূর্যের অন্তর্ভাগের ও বহির্ভাগের গ্রহের পার্থক্য লেখো। দেখো, বাঁ দিকে আছে অন্তর্ভাগের গ্রহ আর ডান দিকে আছে বহির্ভাগের গ্রহ। তো প্রথম যে পয়েন্ট, এই গ্রহগুলি অন্তর্ভাগের গ্রহের ক্ষেত্রে এই গ্রহগুলি সূর্যের কাছে অবস্থান করে, আর বহির্ভাগের গ্রহের ক্ষেত্রে এই গ্রহগুলি সূর্যের থেকে দূরে অবস্থান করে। অন্তর্ভাগের গ্রহের ক্ষেত্রে দেখব 2 নম্বর, এই গ্রহগুলি আকারে ছোট হয়, আর বহির্ভাগের গ্রহের ক্ষেত্রে এই গ্রহগুলি আকারে তুলনামূলকভাবে বড় হয়। অন্তর্ভাগের গ্রহ 3 নম্বর, এই গ্রহগুলির উদাহরণ হলো বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী। আর বহির্ভাগের গ্রহ এর উদাহরণ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পরের যে প্রশ্ন 4.2, পৃথিবীর আবর্তন গতি বিষুব রেখা থেকে মেরুরেখার দিকে কমতে থাকে কেন? এর উত্তরে তোমরা লিখবে, দেখো, পৃথিবী একটি গোলাকৃতি বস্তু হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ফলে নিরক্ষীয় অঞ্চলগুলিতে আবর্তনের গতি বেশি থাকে। মেরুর দিকে ব্যাসার্ধ কমতে থাকায় সেখানে আবর্তনের গতি কমে। অথবা যে প্রশ্নটা আছে, পৃথিবীর অক্ষে হেলানো অবস্থানের গুরুত্ব লেখো। উত্তর লিখবে, পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় ঋতু পরিবর্তন ঘটে। এটি দিন ও রাতের দৈর্ঘ্যের পরিবর্তন এবং মেরু অঞ্চলে মধ্যরাতে সূর্য বা দীর্ঘ অন্ধকারের মতো ঘটনা সৃষ্টি করে। বোঝা যাচ্ছে? 4.3, খনিজ তেলের ব্যবহার লেখো। উত্তর লিখবে, খনিজ তেল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন যানবাহনে জ্বালানি হিসাবে, পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ উৎপাদনে, রাসায়নিক শিল্পে, প্লাস্টিক ও সারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আচ্ছা, 4.3 পরে তোমাদের যেটা আছে সেটা একবার দেখো কি আছে। অথবা দেওয়া আছে 4.3-এরই, সৌর বিদ্যুতের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। তো প্রথমে সুবিধা লিখবো, এটি পরিবেশ বান্ধব ও পুনর্নবীকরণযোগ্য। আর কি আছে, জ্বালানি খরচা কম। আর অসুবিধা কি আছে, এটি শুধুমাত্র দিনের বেলায় এবং সূর্যের উপস্থিতিতে কার্যকর। আর একটা অসুবিধা আছে, প্রাথমিক স্থাপনার ব্যয় বেশি। বোঝা যাচ্ছে? এবার দেখো বিভাগ উঙ, তোমাদের এখানে ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা বিভাগ উঙতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এর আগে কিছু প্রশ্ন আছে এখানে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। উত্তর লিখবে, যে গতির দ্বারা পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে ঘড়ির কাঁটার বিপরীতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বা প্রায় 24 ঘন্টা একবার আবর্তন করে, সেই গতিকে আবর্তন বা আহ্নিক গতি বলা হয়। পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি হলো, প্রথম পয়েন্ট, পর্যায়ক্রমে দিন ও রাত সংগঠন। যে লিখবে, পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে পৃথিবী আলোকিত এবং উত্তপ্ত হয়, তাই আবর্তন করার সময় পর্যায়ক্রমে গোলাকার পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে হয় দিন, বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না, ফলে সেখানে হয় রাত। পরের পয়েন্ট দিবে, সূর্যোদয় ও সূর্যাস্ত। দিয়ে লিখবে তোমরা, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই প্রতিদিন পূর্ব দিকে সূর্যোদয় এবং পশ্চিম দিকে সূর্যাস্ত হয়। তারপরে পয়েন্ট দিবে, সময় নির্ধারণ। দিয়ে লিখবে, নিজ অক্ষের উপর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় 24 ঘন্টা বা একদিন। আবর্তনের এই সময়কে 24 ভাগ করে প্রতি ভাগকে 1 ঘন্টা ধরা হয়। এরপর এই 1 ঘন্টাকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 মিনিট, এবং এই 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 সেকেন্ড ধরে সহজে সময় নির্ধারণ করা যায়। আচ্ছা, এরও কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, সেটা দেখে নাও তোমরা। আমি দেখো অ্যারো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, কন্টিনিউশন পার্টটা দেখে নাও। 4 নম্বর পয়েন্ট দিবে, নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। দিয়ে লিখবে, পৃথিবীর আবর্তন গতির জন্য যে কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয় সেই বলকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে সমুদ্র স্রোত ও নিয়ত বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির জন্যই নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টি। পরের পয়েন্ট, মাধ্যাকর্ষণের নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর নিকটবর্তী বলে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের প্রভাব অপেক্ষাকৃত বেশি হয়। আবর্তনের সময় পৃথিবীর যে স্থান চাঁদের সামনে থাকে সেই স্থানে জলরাশি ফুলে ওঠে, অর্থাৎ সেই স্থানে হয় মুখ্য জোয়ার। ঠিক একই সময় এর বিপরীত দিকে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয় এবং এর সমকোণে অবস্থিত স্থানগুলিতে তখন ভাটা হয়।
6 নম্বর পয়েন্ট, উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। যে লিখবে আবর্তন গতি না থাকলে পৃথিবীর নির্দিষ্ট একটি অর্ধাংশে চিরকাল রাত থাকতো, ফলে আলো উত্তাপের অভাবে কোনো জীবই জন্মাতে পারতো না, আর অপর অর্ধাংশে চিরকাল দিন থাকতো, ফলে প্রচণ্ড উত্তাপে সেখানে কোনো জীবের জন্ম হতো না। কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দিন ও রাত হয়, তাই পৃথিবীতে উত্তাপের সমতা বজায় রেখেছে এবং পৃথিবীতে উদ্ভিদ প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। পরে কি আছে দেখো, 5.2, ভারতে কয়লা উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। তো এর উত্তরে তোমরা লিখবে, ভূতাত্ত্বিক বয়স অনুসারে ভারতে প্রধানত দুটি শ্রেণীর কয়লা পাওয়া যায়, গান্ডোয়ানা কয়লা আর টারসিয়ারি কয়লা। গান্ডোয়ানা কয়লা পয়েন্ট দিবে। যে লিখবে, প্রায় 28 থেকে 30 কোটি বছর আগে ভূগর্ভে এই কয়লার স্তর গঠিত হয়। ভারতের মোট কয়লা সম্পদের প্রায় 99%ই এই গন্ডোয়ানা শ্রেণীর কয়লা। এর মধ্যে বেশিরভাগই মধ্যম মানের বিটুমিনাস জাতীয়। ভারতের যেসব অঞ্চল থেকে গন্ডোয়ানা শ্রেণীর কয়লা উত্তোলিত হয় সেগুলি হলো, প্রথম পয়েন্ট দিবে দামোদর উপত্যকা। দিয়ে দামোদর উপত্যকায় এই যেটা লেখা আছে সেটা লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা বড় হচ্ছে, আমি তার জন্য যতটা পারছি শর্টে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর 2 নম্বর পয়েন্ট দিবে মহানদী উপত্যকা, দিয়ে দেখো এটা লিখে নেবে। তারপরে লিখবে সোন উপত্যকা, দিয়ে সোন উপত্যকা দিয়ে এগুলো লিখবে। মধ্যপ্রদেশের উমারিয়া, সোহাগপুর, সিঙ্গারাউলি এবং ছত্তিশগড়ের ঝিলিমিল, বিশ্রামপুর, চিরিমিরি প্রভৃতি এখানকার প্রধান কয়লা খনি। এর কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, সেটা দেখে নাও তোমরা। কন্টিনিউশন পার্টটা 4 নম্বর যেটা আছে, ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা উপত্যকা, দিয়ে তোমরা এই কথাগুলো লিখবে। 5 নম্বর গোদাবরী উপত্যকা, দিয়ে এটা লিখে দেবে। এরপরে যে কন্টিনিউশন পার্ট সেটা দেখে নাও। এই প্রশ্নটা একটু বড়, যেহেতু 5 নম্বর প্রশ্ন। টারসিয়ারি কয়লা, দিয়ে লিখবে টারসিয়ারি যুগে অর্থাৎ প্রায় 6 থেকে 7 কোটি বছর আগে হিমালয় পর্বত সৃষ্টির সময় এই কয়লার স্তর গঠিত হয়। ভূগর্ভে খুব বেশি দিন থাকেনি বলে টারসিয়ারি কয়লা বেশিরভাগই লিগনাইট জাতীয় অর্থাৎ নিম্নমানের। টারসিয়ারি কয়লা যেসব অঞ্চল থেকে উত্তোলিত হয় সেগুলি হলো অসমের মাকুম ও মিকির পাহাড়, নাগাল্যান্ডের উত্তরাংশ, অরুণাচল প্রদেশের দক্ষিণ পশ্চিমাংশ, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কাছে বাগড়াকোট ও কালিম্পং অঞ্চল, সিকিমের রঙ্গিত উপত্যকা, জম্মু ও কাশ্মীরের লানিয়ালাব, নিছোমা ও রায়তান, রাজস্থানের বিকানির জেলার পালানা, গুজরাটের কচ্ছ ও ব্রোচ, তামিলনাড়ুর দক্ষিণ আর্কট জেলার নিভেলি প্রভৃতি উল্লেখযোগ্য টারসিয়ারি কয়লা খনি। এগুলির মধ্যে উৎপাদনের বিচারে নিভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি। যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি, উত্তর লিখবে নিভেলি। তারপরে দেখো পরে যেটা আছে বিভাগ চ, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটির উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং দেখে নাও তোমাদের কি কি আছে। রানীগঞ্জ কয়লা খনি, বোম্বে হাই তৈলক্ষেত্র, মহারাষ্ট্রের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং। আশা করি তোমরা এগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আরও কিছু সেট নিয়ে আসবো, তবে কোন সেট তোমাদের আগে লাগবে, কোন সাবজেক্টের সেট, সেটা কিন্তু কমেন্টে লিখে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের যে সেটটা করালাম সেটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো ব্যাপার নয়। তোমাদের এই যে সেটটা করালাম এরপরে আরও যে 4-5টা সেট করাবো, সেইগুলো তোমরা যদি ভালো করে করো এবং তোমাদের বইটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে বই পেয়েছো, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।